ঘুরিয়ে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে এনআরসি চালু করার চেষ্টা করছে। এটা আসলে ভোটাধিকার হরণের একটা চেষ্টা। যখন এনআরসি বা সিএ নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আসলে মুসলমানরা নিশানায় ছিল। এবার কিন্তু বিহারের ঘটনা থেকে যদি আপনি শিক্ষা নেন, যদি বিহারের গ্রাউন্ড রিপোর্ট থেকে বোঝেন, তাহলে বুঝে নিন যেটা ভারতবর্ষের দলিত, প্রান্তিক এবং মুসলিমদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা চেষ্টা আছে। এটা খুব পরিষ্কার। আমি বলছি খুব ক্লিয়ার কাট। এটা একটা ঘুরিয়ে এনআরসি মাত্র। যারা ভাবছিলেন যে এতদিন শুধুমাত্র মুসলমানদের নিশানা করা হচ্ছে, মুসলমানদের নিশানা করা হচ্ছে না, ভারতবর্ষের প্রান্তিক, দলিত, আদিবাসীদের নিশানা করা হচ্ছে। ধরেন যে পশ্চিমবঙ্গে তো অভিযোগ যে মানে বাংলাদেশি আর রোহিঙ্গারা ঢোকাচ্ছে, তাহলে মহারাষ্ট্রের ভোটার তালিকায় কি মালদ্বীপ আর আফগানিস্তান থেকে বিজেপি লোক নিয়ে এসেছিল? কোত্থেকে? আইনজীবী এবং দেশের প্রাক্তন আইনমন্ত্রী কপিল সিবাল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেটা হচ্ছে যে আমি নাগরিক কিনা সেটা প্রমাণ করার দায় আমার নেই। যদি তুমি আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারো যে আমি দেশের নাগরিক নই, তাহলে সেটা তুমি প্লেস করবে, আমি সেটাকে চ্যালেঞ্জ করব। আমার ভোটার লিস্টে নাম আছে, আচ্ছা তুমি তাহলে আধার কার্ড করলে কেন? যে আধার নিয়ে এত হইচই হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিসকে বাদ দেওয়া হয়েছে, আধার কার্ড এবং রেশন কার্ড। তাহলে এত ডিজিটাল রেশন কার্ড এবং এত আধার কার্ড নিয়ে এত কথা বলা হলো কেন? বিহারের মোট জনসংখ্যার মাত্র 2% কাছে পাসপোর্ট আছে। হচ্ছে বার্থ সার্টিফিকেট। বিহারের মোট জনসংখ্যার মাত্র 26% কাছে বার্থ সার্টিফিকেট আছে। হচ্ছে গভর্নমেন্টের আইডি, মানে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই আইডিটা দেখান। বিহারের মোট জনসংখ্যার মাত্র 4.8% সরকারি চাকরি করে। হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, যে রাজ্যটায় 23% মাত্র ম্যাট্রিক পাস করেছে। তাহলে আপনি বুঝতে পারছেন অন্তত 70% মানুষকে এই সিস্টেমটার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং 70% কি করে হতে পারে? কারণ 2004 সালে যারা তালিকায় আছেন তারা তো এক ধাক্কায় তারা আবার নতুন তালিকায় চলে আসবেন। না, এই 2003-এর তালিকায় থাকলেও আপনাকে এই কাগজপত্রগুলো দিতে হবে। আর না হলে 2003-এ আপনি যে ভোটার লিস্টে আছেন সেই কাগজটা দিতে হবে। সেটা কতজনের কাছে আছে? আপনি কি আশা করেন যে আরিয়া কিংবা সমস্তিপুরের একটা গ্রামের লোক সে তার 2003-এর ভোটার লিস্টটা দিয়ে রেখেছে? দেখুন, আপনার পুরো বিষয়টা নির্ভর করছে ওই এলাকার যিনি বিএলও, যার উপরে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে কতটা উদ্যোগী হয়ে ওই 2003-এর ভোটার লিস্ট মানে তাদের দেখিয়ে বলবে যে হ্যাঁ তোমার নামে লিস্টে আছে, তাহলে তুমি যোগ্য। এটা তো নাও হতে পারে। একটা রাজ্য যেখানে, বিহারের কথা আমি বলছি, যেখানে 7.5 কোটি মানুষ ভোটার লিস্টে যার নাম রয়েছে, তুমি কত শতাংশকে বাদ দিতে চাইছো? এটা খুব পরিষ্কার। আমি বলছি খুব ক্লিয়ার কাট। এটা একটা ঘুরিয়ে এনআরসি মাত্র। আচ্ছা ধরে নিন নতুন যিনি নির্বাচন কমিশনার, যে জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনার বলতেও লজ্জা হয়, তিনি বলছেন যে যারা যেখানে কাজ করেন তারা সেখানে ভোট দিতে পারবেন না, তাদের ভোট দিতে আসতে হবে নিজের নেটিভ প্লেসে। কতটা আপনি দেখুন ডিসক্রিমিনেশন। আপনি সরকারি কর্মী, আমি জানি আমার বহু বন্ধু সরকারি কর্মী, বা আপনি যদি ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার হন, তাহলে কিন্তু আপনি যেখানে কর্মস্থল সেখান থেকেই ভোট দিতে পারেন। কিন্তু বিহারের যে লোকটা নয়ডায় চাকরি করে, কিংবা পশ্চিমবঙ্গের যে লোকটা কেরালায় চাকরি করে, তাকে কিন্তু ভোট দিতে পশ্চিমবঙ্গে ফিরতে হবে। এবং এই পুরো প্রসেসটাই যে যাকে স্যার বলা হচ্ছে, স্পেশাল ইনিশিয়েটিভ, সেইটা তার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি কটা লোক, ধরুন যে লোকটা মুর্শিদাবাদের থেকে কেরালায় কাজ করতে গেছে, যে লোকটা উত্তরপ্রদেশের বা বিহারের থেকে দুবাইতে কাজ করতে গেছে, সে তার পক্ষে আসা সম্ভব? আবারও বলছি, বিজেপি বা অমিত শাহরা ঘুরিয়ে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে এনআরসি চালু করার চেষ্টা করছে। এটা আসলে ভোটাধিকার হরণের একটা চেষ্টাই। তার ব্ল্যাটেন্ট উদাহরণ দেখুন। তা না হলে তো আপনার উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি ধরানো হতো না। আপনি গোটা ঘটনাগুলোকে বিচার করে যান। এগেইন আই রিপিট, যারা ভাবছিলেন যে এতদিন শুধুমাত্র মুসলমানদের নিশানা করা হচ্ছে, মুসলমানদের নিশানা করা হচ্ছে না, ভারতবর্ষের প্রান্তিক, দলিত, আদিবাসীদের নিশানা করা হচ্ছে। বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল থেকে ভয় পেয়ে পুরো ইলেকশন সিস্টেমটাকে ম্যানিপুলেট করবার চেষ্টা করছে।
রাহুল গান্ধীর ওই লেখাটার কথা মাথায় রাখুন, যেখানে রাহুল গান্ধী তথ্য দিয়ে দেখিয়েছেন যে 2024-এ যখন মহারাষ্ট্রের লোকসভা ভোট হচ্ছিল, তখন যে যত নাম ভোটার তালিকায় ছিল তার থেকে 7 মাসের মধ্যে 34 লক্ষ নাম বেড়েছিল। শুধুমাত্র যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফাডনবিস, তার কেন্দ্রে 20% ভোট বেড়েছিল। এটা কোত্থেকে এলো? আচ্ছা, আপনি বলতে পারেন যে পশ্চিমবঙ্গে তো অভিযোগ যে মানে বাংলাদেশি আর রোহিঙ্গারা ঢোকাচ্ছে, তাহলে মহারাষ্ট্রের ভোটার তালিকায় কি মালদ্বীপ আর আফগানিস্তান থেকে বিজেপি লোক নিয়ে এসেছিল? কোত্থেকে? বিজেপি তার নিজের সুবিধা মতো ইলেকটোরাল রোলকে পরিবর্তন, পরিমার্জন এবং নিজেদের মতো করে নিতে চাইছে, যাতে ভবিষ্যতে ভারতবর্ষের কোনো নির্বাচন ওরা হারেই না। এটাকে সুপ্রিম কোর্ট কিভাবে প্রতিরোধ করে, সুপ্রিম কোর্টে মামলাটা চলছে। সুপ্রিম কোর্ট খুব ভ্যালিড কিছু প্রশ্ন তুলেছে যে হঠাৎ বিহার নির্বাচনের আগে এটা কেন। দ্বিতীয় কথা, ইলেকশন কমিশন ভারতবর্ষের কেউ নাগরিক কি নাগরিক নন সেটা বিচার করার ইলেকশন কমিশনের কোনো অধিকারই নেই। এটা বিচার করার অধিকার আছে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের। জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং জাস্টিস জয়মাল্য বাগচি যে প্রশ্নগুলো ইলেকশন কমিশনের আইনজীবীকে করেছেন, তার মধ্যে এটা স্পেসিফিক প্রশ্ন যে এটা আপনাদের দায়িত্বই নয়, আপনি যেটা দায়িত্ব নন সেটা করছেন কেন? আমাদের বুঝতে হবে বিজেপি 2024-এর এগেন আই রিপিট নির্বাচনে ধাক্কা খাওয়ার পরে ঘুরপথে এনআরসি করবার চেষ্টা করছে। আর এই এনআরসি করার মধ্যে দিয়ে গোটা দেশে তো আপনি যে কথাটা বললেন এনআরসি ঘুরপথে, এটা তো গোটা দেশে হবে, মানে এই যে রিভিশনটা হবে, ইনসেনটিভ রিভিশন, এটা গোটা দেশে হবে বলে দিয়েছে। সেক্ষেত্রে বাংলার জন্য কি চিন্তার, বাংলা সাধারণ মানুষ বিশেষ করে উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য কি চিন্তার, এবং সংখ্যালঘু মানুষদের জন্য কি চিন্তা? দেখুন, মুসলিম এবং উদ্বাস্তু দুজনকেই নিশানা করা হবে দুটো বিষয়। এক হচ্ছে মুসলিমরা প্রচুর, মানে মুর্শিদাবাদ মালদার প্রচুর লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করে, তাদের নিশানা করা হবে, কারণ তাদেরকে তারা এই রিভিশনের সময় এসে কাগজপত্র জমা দেবে কি করে। নাম্বার 2 পয়েন্ট আপনি মাথায় রাখবেন যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মতুয়াদের ক্ষেত্রে, তোমার বাবা মায়ের প্রমাণাদি দাও। যারা দেখুন, আগে কাট অফ ছিল 1971, ঠিক আছে, যারা পরবর্তীকালে ঢুকেছে তারা কি করে কাগজপত্র দেবে তাদের বাবা মায়ের? বাবা মায়ের কাগজ দিতে দেখা যাবে বাবা হয়তো যশোরের ছিল, মা হয়তো ময়মনসিংহের ছিল। তারা কি কোন কাগজ দিয়ে প্রমাণ করবে যে তারা এতে আছে? সহজ, যে এই যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন যা হিন্দুরা, তাদের জন্য তো বিজেপি আসলে কিছু করেননি। দ্বিতীয় কথা, বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বা বিজেপি জানে যে বাংলাদেশের এখন যারা হিন্দু রয়েছে তাদের জন্য বিজেপি কিছু করতে পারছে না, ফলে যদি কোনোভাবে ভোট ঘুরে যায় সেই জন্য প্রান্তিক মানুষদের বিজেপি বার করে দিতে চাইছে। আবার আমি বলছি যে আইনজীবী এবং দেশের প্রাক্তন আইনমন্ত্রী কপিল সিবাল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমি নাগরিক কিনা সেটা প্রমাণ করার দায় আমার নেই। যদি তুমি আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারো যে আমি দেশের নাগরিক নই, তাহলে সেটা তুমি প্লেস করবে, আমি সেটাকে চ্যালেঞ্জ করব। আমার ভোটার লিস্টে নাম আছে, আচ্ছা তুমি তাহলে আধার কার্ড করলে কেন? যে আধার নিয়ে এত হইচই হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিসকে বাদ দেওয়া হয়েছে, আধার কার্ড এবং রেশন কার্ড, তাহলে এত ডিজিটাল রেশন কার্ড এবং এত আধার কার্ড নিয়ে এত কথা বলা হলো কেন? এতদিন আমরা আধার কার্ড এবং রেশন কার্ডই জানতাম, তাহলে সেটাকে কেন বাদ দেওয়া হলো? তাহলে আপনি বুঝে দেখুন, there is a intention যে এতদিন ধরে যা বলা হয়েছে আপনি তার সম্পূর্ণ বিপরীতে যাচ্ছেন, যেটা চিন্তাজনক। আর এটা করে তারা কি করতে চাইছে বাদ দিয়ে মুসলিম? দেখুন বিজেপি হ্যাজ এ ভেরি সিম্পল স্ট্র্যাটেজি। ওয়ান, যে আমি ভোটার তালিকাকে নিজের মতো করে নেব, এরপর আমি ডিলিমিটেশন শুরু করব, যাতে উত্তর এবং মধ্য ভারতে যেখানে জনসংখ্যা বেশি সেখানে লোকসভার আসন বাড়বে, দক্ষিণে আসন কমবে। ফলে এমন একটা পরিস্থিতি আসবে যে দক্ষিণ ভারত বা আমরা যারা পশ্চিমবাংলা, আমাদের ভোটে কিছু আসা যায় না। আমরা যেহেতু জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পেরেছি আর উত্তরপ্রদেশ এবং বিহার নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের ভোটেই দেশের ভাগ্য নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ ইউ আর এ ব্যাড পারফর্মার ইন পপুলেশন কন্ট্রোল, কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহার বেশি জনসংখ্যা তৈরি করেছে, ফলে তাদের ভোটেই, তাদের এমপিতেই দেশের প্রধানমন্ত্রী ঠিক হয়ে যাবে। আমরা কজন এমপি পাঠালাম, বা কর্ণাটক কজন এমপি পাঠালো, বা কেরালা কজন এমপি পাঠালো, মানে আপনি শিক্ষিত হয়েছেন, আপনার জনসংখ্যা কম, আপনি উন্নততর রাজ্য চালান, এটা আর কোয়ালিফিকেশন হবে না। আপনি মানে যে সমস্ত রাজ্যগুলোর জনসংখ্যা বেশি তাদের ভোটেই বিজেপি
কেন্দ্রীয় সরকার চালাতে চায়। এই জন্যই তো পার্লামেন্ট বিল্ডিংটা 800 জন এমপির জন্য তৈরি করা হয়েছে। বিজেপি হ্যাজ এ লং টার্ম প্ল্যান যে মানে আমি কাদেরকে বাদ দিয়ে দেবো ভোটার তালিকা থেকে, কিভাবে পুরো ভোটটা নিয়ন্ত্রণ করব, এবং তারপরে যে সমস্ত রাজ্যগুলোতে আমার বিরুদ্ধে ভোট পড়বেও যদি 200টা সিট আমার বিরুদ্ধে যায়ও তাতেও যদি কিছু যায় না। সেক্ষেত্রে তো বাংলায় তাদের ভোটার তালিকা থেকে কাউকে বাদ দিল কি দিল না তাতে কিছু যায় আসে না। 12টা সিট আছে তো, আর আর যদি বিপক্ষের সিট আছে 30টা, যদি বিপক্ষের সিটকে এই সমস্ত করে যদি বিপক্ষের সিটকে 30-এর জায়গায় 25-এ নামিয়ে আনা যায় তাহলে তো সুবিধে না। দাদা, এই আপনি যে কথাগুলো বললেন সেই গোটাটাই হচ্ছে প্রধানমন্ত্রী কোন দলের থাকবে, কেন্দ্রীয় সরকার কোন দলের থাকবে, তো সেই বিষয়টাই আর একটা প্রশ্ন উঠছে। বিজেপির যে নীতি রয়েছে, তাদের যে নিয়ম রয়েছে, সেখানে 75 বছর বয়সের একটা নিয়ম রয়েছে তাদের দলের নেতাকর্মীদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর 2025 সালে 75 বছরে পা দেবেন। তার আগে মোহন ভগবতের যে মন্তব্য সাম্প্রতিক সময় এসছে, যে 75 বয়সের অভিনন্দন যদি কেউ আপনাকে জানায় তাহলে আপনাকে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি সময় শেষ হয়ে এসছে প্রধানমন্ত্রী হিসেবে? দেখুন, মোহন ভগবতের নিশানা কিন্তু নরেন্দ্র মোদী, এ বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি ধাক্কা খাওয়ার পর, বিজেপি যখন সংখ্যাগরিষ্ঠতা পেল না, বিজেপিকে যখন অন্য দলের উপর নির্ভর করতে হলো, তখন মোহন ভাগবত দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কেউ যেন একটা মন্দির বানিয়ে নিজেদেরকে হিন্দুদের নেতা বলে না মনে করেন, রাম মন্দির বানিয়ে, যেটা নরেন্দ্র মোদী ক্লেম করছিলেন। এবং দ্বিতীয়টা বলেছিলেন যে সমাজে বিভাজন করে কোনোদিন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এই যে হিন্দু মুসলমান যেটা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীরা করে থাকেন, এবং উনি আরো নির্দিষ্ট করে মোহন ভাগবতেরা যোগী আদিত্যনাথ সম্পর্কেও বলেছিলেন। ফলে এবার মোহন ভাগবতের নিশানা এবং মোহন ভাগবতের লক্ষ্য কিন্তু খুব স্পষ্ট। তিনি নরেন্দ্র মোদীর সম্পর্কেই বলছেন, এ বিষয়টা নিয়ে কোনো সংশয় নেই। এবার নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদে থাকবেন না আরএসএস এর সাথে কোনো রফা করে উনি সরে যাবেন, এটা আমাদের দেখার বিষয়। আরএসএস এবং বিজেপির এই টানাপোড়েন আছে বলেই তো বিজেপি গত মানে কয়েক মাস ধরে জেপি নাড্ডার উত্তরাধিকারী বাঁচতে পারছে না। জেপি নাড্ডার তো টার্ম বা তার কার্যকাল শেষ হয়ে গেছে, তাতেও বাঁচতে পারছে না, কারণ হচ্ছে যে এই আরএসএস এবং বিজেপি টানাপোড়েন আছে বলে। সেখানে যেহেতু নাগপুর মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্রের উদ্ভব শিবিরের এক নেতা দাবি করছেন যে প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন তার রেজিগনেশন দেওয়ার কথা জানানোর জন্য। দেখুন, এটা শিবসেনা তো পুরনো হিন্দুত্ববাদী দল, ফলে শিবসেনার সাথে আরএসএস এর যোগাযোগ আছে। সঞ্জয় রাউত যে কথাটা বলেছেন সেটা উড়িয়েও দেওয়া যায় না, আবার তার কোনো প্রমাণও আমরা পাইনি। কিন্তু মোহন ভাগবত যখন আবারও ঠিক নরেন্দ্র মোদীর আর 2 মাস বাদে নরেন্দ্র মোদী 75 পূর্ণ করবেন, তার আগে আবার কথাটা মনে করিয়ে দিলেন। এবং এর আগে যখন এই 75-এর নিয়ম মেনে অটলজির পরে বিজেপির সবচেয়ে দুজন সিনিয়র লোক লালকৃষ্ণ আডবাণী এবং মনমোহন যোশীকে সরে যেতে হয়েছিল, তখন আমাদের মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদীও ছাড় নাই পেতে পারেন আরএসএস এর তৈরি নিয়ম থেকে। সেক্ষেত্রে আর একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু মোহন ভগবতের নিজেরই 75 বছর হয়ে যাচ্ছে, তো এই কথাটা নিজের জন্য সাধারণ আরএসএস কর্মীদের বার্তা দেওয়ার জন্য মোহন ভাগবত নিজে তো সরে যাবেন বলে সিদ্ধ, আর মোহন ভাগবত তো সরে যেতে পারেন যে কোনো সময়। দ্বিতীয়ত আরএসএস এ তো 75 মানা হয় না, কারণ আরএসএস এর রাজনৈতিক সংগঠন না। আরএসএস এ কিন্তু অতীতে লোকে 80 পার হওয়ার পরও শীর্ষ পদে থেকেছে। কিন্তু বিজেপিতে এই যে 75 পেরোনোর পর প্রত্যক্ষ রাজনীতিতে থাকা যাবে না, মার্গদর্শক মন্ডলীতে থাকা যাবে, চলে যেতে হবে, এটা তো 2014-এ আডবাণীজি এবং মুরলী মনোহর যোশীর সময় প্রয়োগ করা হয়েছিল। তাহলে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কেন প্রয়োগ করা হবে না, সে প্রশ্ন তো উঠবেই। মোহন ভাগবত কিন্তু বারবার এই বিতর্কটা খুঁচিয়ে দিচ্ছেন, এবং নরেন্দ্র মোদী যে কোনো সর্বোচ্চ বা শীর্ষ নেতা নন সেটাও মনে করি।